বাংলাদেশে বিনিয়োগ আসবে, বিপুল বিনিয়োগ আসবে, কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে। আগামী 5 বছরে এই দেশে আপনি চিনতে পারবেন না। আমি একটা এক্সাম্পল দিই। আপনারা জানেন আমি মার্কেটিংয়ের লোক, আমি মার্কেট অ্যাক্সেসের লোক না। কোম্পানি নতুন কোন মার্কেটে কাজ শুরু করবে সেটা যারা সিদ্ধান্ত নেয় এটা হইতেছে মার্কেট অ্যাক্সেসের লোক। আমার কোম্পানিগুলো বাংলাদেশে আসছে, মানে আমি যার জন্য কাজ করি, আমি যেটি চাকরি করি, আমার কোম্পানিগুলো কি কি জানেন তো? আমি যেটা গ্লোবাল মেডিকেল রিলেশনসে কাজ করি, অনেকে ভাবে আমি কসমেটিক্স নিয়ে কাজ করি। আমি কাজ করি ভিসি ল্যাবরেটরিজ, সেরাবে, স্কিনসিউটিক্যালস, লারোসপোজে আর স্কিন বেটার সায়েন্স নিয়ে। এই 5টা কোম্পানি আসছে, 5টা বাংলাদেশে। কত চাকরি হবে চিন্তা করেন। আমার এই টিমে রাখিছে যারা কাজ করিচ্ছে এটা নিয়ে, তো এই মার্কেট অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করার লাগিচ্ছে, পুরে পুরে বোঝা লাগিচ্ছে এই জিনিসটা কি। তো আর বাংলাদেশ কেন একটা অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন তা বুঝতে পারছি। প্রথমে বলে নিই, সব শিল্পে সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় ডাক্তার জাহেদ? ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই। একটু এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব, আলাপটা খুব ইন্টারেস্টিং হবে। আগে অন্য একটা জিনিস দেখে নিই, বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী? আপনি যদি বিনিয়োগকারী হইতেন তাইলে আপনি কি করতেন? আসেন এটা একটু বুঝে দেখি। বাংলাদেশে কর ছাড়ের দীর্ঘমেয়াদ আছে। বাংলাদেশে প্রায়োরিটি সেক্টর যেটা নবায়নযোগ্য শক্তি, আইসিটি, ফার্মাসিউটিক্যাল 10 বছর করমুক্ত সুবিধা পায়। ভারত পাকিস্তানে সর্বোচ্চ 3 থেকে 10 বছর সেক্টর ভেদে। 2 নম্বর, রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে। সফটওয়্যার রপ্তানিতে 20% নগদ প্রণোদনা, ভারতে 0.5 থেকে 4.3%, পাকিস্তানের 1 থেকে 5%। এসিজেড যেটা, সেখানে 100% বিদেশি মালিকানা সম্ভব বাংলাদেশে, কোনো স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই। ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে। নারী কেন্দ্রিক প্রণোদনা, 10% নারী কর্মী নিয়োগে 20% কর রেয়াত পাওয়া যায়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয়। গ্রিন এনার্জিতে বিশেষ সুবিধা, সোলার প্যানেল আমদানিতে 50% ভ্যাট ছাড়, নবায়নযোগ্য প্রকল্পে 10 বছর করমুক্ত। ভারত পাকিস্তানের ট্যাক্স হলিডে কম। আমরা তো জানি বন্ডেড ওয়্যার হাউসের সুবিধা আছে, রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্কমুক্ত। ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া। শ্রম খরচ সাশ্রয়ী, ন্যূনতম মজুরি বাংলাদেশে $120 মাসে, ভারতে $220 মাসে, পাকিস্তানে $150। এসিজেড এ করের হার, এসিজেড ভিত্তিক শিল্পে কর 10 থেকে 12%, ভারত এটা 15 থেকে 18%, পাকিস্তান এটা 20 থেকে 30%। ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনের প্রণোদনা 10 বছর করমুক্ত, ভারতে এটা সীমিত সুবিধা। আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন? ইন্ডিয়ায়, পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি, বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে। বাংলাদেশে এই জন্যই থামাইতে চায় ইন্ডিয়া, এই জন্যই প্রফেসর ইউনূসের সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা, আমাদের পলিটিশিয়ানরা। বুঝছাও, 2025 থেকে 2041 পুরা বদলে যাবে বাংলাদেশ। কেমনে বদলাবে সেটা বলতেছি। এটা শুরুটা করে দিয়ে যেতে হবে প্রফেসর ইউনূসকে, এটা ফাউন্ডেশন করে দিয়ে যেতে হবে। জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধি অর্জন করেছিল জানেন? জিয়া নিজে সৎ ছিলেন। প্রধান নেতা সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত। বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে। প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয়। দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য। যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত। এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না, ডেটা বা আইডিয়ার উপর দাঁড়ায় তৈরি হয়।